দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয়ী প্রধান উপদেষ্টা। সাইবার নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার হচ্ছে, মুক্তি পাচ্ছেন গ্রেপ্তার ব্যক্তিরা। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে ইউনিয়ন পরিষদে ঢুকে চেয়ারম্যানকে গুলি করে হত্যা। চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন, 2 জনের মৃতদেহ উদ্ধার। সুনামগঞ্জে অতিরিক্ত ডিআইজির কয়েকশো বিঘা জমি। এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে, সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত। দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেওয়ার সময় নিউ ইয়র্ক সফরে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচনের আয়োজন করা। এই সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। Because we are not here to stay long. Our task is to reform and hold the election. As soon as we are ready for that, we will hold the election. This government has to succeed. সাইবার আইনে দায়ের হওয়া মুক্ত মত প্রকাশ বা স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ায় তাৎক্ষণিক মুক্তি পাবেন। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজিটাল মাধ্যমে মুক্ত মত প্রকাশের কারণে দায়ের হওয়া মামলাগুলোতে স্পিচ অফেন্স হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সংক্রান্ত 1340টি মামলা চলমান, যার মধ্যে বিচারাধীন 879টি মামলা আইন মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে দ্রুত প্রত্যাহার করা হবে। এছাড়া তদন্তাধীন 461টি মামলা চূড়ান্ত রিপোর্ট দাখিলের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হবে। এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তিনি এই প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিক মুক্তি পাবেন বলেও জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছর করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। সেখানে রয়েছেন সহকর্মী সাইফুল জুয়েল, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জুয়েল, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? আন্দোলনকারীরা তাদের দাবি দেওয়া সম্পর্কে কি বলছেন? সার্বিক পরিস্থিতি জানাবেন। টুম্পা, আমরা এখন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার ঠিক সামনে অবস্থান করছি। এখানে বলে রাখা ভালো যে দর্শকরা যে দেখতে পাচ্ছেন, এখানে আন্দোলনকারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা সকলেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করছেন। একটু যদি আগের ঘটনা বলতে হয় যে আজ সকাল 11টা থেকে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল শাহবাগে, সেখানে তারা অবস্থান নেয়। এক পর্যায়ে 2.5 ঘন্টা সেখানে অবস্থান শেষে প্রধান উপদেষ্টার বাসভবন উদ্দেশ্যে তারা পদযাত্রা শুরু করে। এক পর্যায়ে তাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সময় পুলিশের সদস্যরা তাদের উপর রাবার বুলেট এবং টিয়ারশেল নিক্ষেপ করে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। এবং এর পরবর্তীতে আন্দোলনকারীদের বেশ কয়েকজন সদস্যকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে এখানে যারা বিক্ষুব্ধ শিক্ষার্থী রয়েছেন তারা এমনটাই অভিযোগ করেছেন। পরবর্তীতে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিলে এখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের ভেতর থেকে প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ জানানো হয়। সেক্ষেত্রে এখানে শিক্ষার্থীদের প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করার পর তাদের বক্তব্য শুনে পরে আমরা যেটা জানতে পেরেছি যে শিক্ষার্থীদের সাথে কথা বলার এক পর্যায়ে তারা যখন বেরিয়ে আসেন তারা সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন এবং সংবাদ সম্মেলনে জানান যে কোনো উপদেষ্টার বাসভবনের কোনো কর্মকর্তার সাথে তারা আসলে এই বিষয়টা নিয়ে আলাপচারিতা করতে আগ্রহী নন। তারা বরঞ্চ প্রধান উপদেষ্টার আশ্বাস চান এবং একটি লিখিত প্রমাণপত্র চান, যার ধারাবাহিকতায় চাকুরিতে প্রবেশের বয়সসীমা 35 করার যে প্রজ্ঞাপন সেটি জারি করা হবে এবং তা আজকের মধ্যেই। এবং এমনটা করা হলে তারা তাৎক্ষণিকভাবে এই সড়ক ছেড়ে দিয়ে
তাদের যে আন্দোলন কর্মসূচি রয়েছে সেই আন্দোলন কর্মসূচি থেকে তারা সরে আসবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। যদিও এখানে প্রধান উপদেষ্টার বাসভবনের নিরাপত্তার দায়িত্বে সেনা সদস্য ছাড়াও র্যাব পুলিশের সদস্যরাও রয়েছেন, এখানে ডিএমপির ক্রাইমের অতিরিক্ত কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। তবে নিরাপত্তার ব্যাপারে আর কোনো ধরনের বিশৃঙ্খলা করা হবে না বলে প্রশাসন এবং শিক্ষার্থী যারা আন্দোলনকারী রয়েছে উভয় পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। টুম্পা। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল জুয়েল। যাচ্ছি পরের প্রসঙ্গে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপ নগরে সন্ত্রাসীদের গুলিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু নিহত হয়েছেন। দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনে তার নিজ অফিস কক্ষে ঢুকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত নইমুদ্দিন সেন্টু ফিলিপনগর বাজারপাড়ার মৃত মুতালিব সরকারের ছেলে। জানা গেছে তিনি আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল, পরে আওয়ামী লীগে যোগ দেন। পুলিশ জানায় সেন্টু চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে বসে কাজ করছিলেন। দুপুর 12টার দিকে প্রথমে জানালা দিয়ে তাকে পেছন থেকে গুলি করা হয়। এরপর চেয়ারম্যানের কক্ষে ঢুকে আবারও তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা। পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। চট্টগ্রামের পতেঙ্গায় তেলবাহী জাহাজ বাংলার জ্যোতির আগুন নেভানোর পর দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল 10:30টার দিকে ডলফিন ওয়াইল জিটিতে বাংলার জ্যোতি নামের জাহাজে আগুন লাগে। খবর পেয়ে কোস্টগার্ড জাহাজ প্রমত্ত, মেটাল শার্ক ও ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে দুজনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বাংলার জ্যোতি জাহাজটি রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পুরনো জাহাজ। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি কর্মকর্তারা। তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সার্চ করে দেখতে পারবো যে আসলে ঘটনাটা কি ঘটেছে এবং বর্তমানে কি পরিস্থিতি আছে। শিপে প্রায় 12,000 টন অয়েল ছিল। এটা যে এখনো আমরা বলতে পারছি না, যেহেতু আগুনটা আপাতত যেহেতু আগুনের শিপ ফ্লেম নাই, আমরা দেখে ফাইনাল ক্ষয়ক্ষতির বিবরণটা আপনাদেরকে জানাতে পারবো। দেশের খবর এ পর্যায়ে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। পুলিশ সংগঠনের নাম দিয়ে সুনামগঞ্জের পাহাড়ি টিলা সহ প্রায় 200 বিঘা জমির মালিক ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা। সরকার পতনের পর পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হকের বিপুল অবৈধ সম্পদ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন স্থানীয়রা। সুনামগঞ্জ প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাইনবোর্ডে আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। স্থানীয় মানুষ চেনে ডিআইজির টিলা নামে। সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গাচর ইউনিয়নের চিনাউড়া, হাসাউড়া, বনগাঁওয়ের একাধিক পাহাড়ি টিলা, পাশের কাংলার হাওরের ফসলি জমিসহ 200 বিঘা ভূমির মালিক অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক। ডিআইজি মোজাম্মেল হকের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলায় হলেও পুলিশি ক্ষমতার দাপট দেখিয়ে কম দামে কেনেন সুনামগঞ্জের এসব জমি। স্থানীয় প্রভাবশালীদের নিয়ে গড়ে তোলেন শক্তিশালী সিন্ডিকেট। সেই চক্রের প্রভাবে খাস ভূমি ও নিরীহ মানুষের জমি তার কাঁটার বেড়া দিয়ে দখলে নেন। কৌশলে এই বিপুল সম্পদের মালিক করেছেন স্ত্রী ফারজানা মোজাম্মেল ও পরিবারের সদস্যদের। অস্তিত্বহীন পুলিশ পরিবার সমিতির নাম সামনে রেখে গড়ে তুলেছেন আনন্দ প্রপার্টিজ লিমিটেড নামের প্রতিষ্ঠান, যার ব্যবস্থাপনা পরিচালক তার স্ত্রী। পুলিশ পরিবারের নাম করে কেনা জমিতে বিলাসবহুল কমার্শিয়াল রিসোর্ট তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন ডিআইজি মোজাম্মেল। সরকার পতনের পর তার অপকর্ম সম্পর্কে মুখ খুলতে শুরু করেছেন স্থানীয় মানুষ। জায়গা কিনছেন 1 কার, জগল করছেন 4 কার। সাবের দ্বারা গেলে কোনো খানি নেই, আমরা গরিব নিরীহ মানুষের এই ধরনের কইরা জুলুম অত্যাচার করে নিয়েছে। বাগান টাগান করছে, করার পর কিছু লেকুটি জায়গা লাগছে, কিছু খাট জায়গাও দখল করছে। গণমাধ্যমে ডিআইজির বিপুল সম্পদের সংবাদ প্রকাশ পাওয়ার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। জেলা প্রশাসক জানালেন, তথ্য সংগ্রহের নির্দেশ দেয়া হয়েছে। নাগরিক আমার কাছে, সে যদি বাংলাদেশের নাগরিক হয় এবং আমার খাট জমি যদি দখল করে, তাহলে পরে আমি বাংলাদেশের প্রচলিত আইনে যে ব্যবস্থা নেওয়া দরকার আমি সেই ব্যবস্থা নেব। যদি পাহাড় কেউ কাটা থাকে, আমি সংশ্লিষ্ট অথরিটি এবং আমার
যে এসিল্যান্ড এবং ইউএনও আছে তাদের বলবো এই বিষয়ে আমি প্রতিবেদন দেওয়ার জন্য, এবং প্রতিবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরকে জানাবো। সুনামগঞ্জ ছাড়াও ডিআইজি মোজাম্মেল ও তার স্ত্রী ফারজানা মোজাম্মেলের অঢেল সম্পত্তির কথা প্রকাশ পাচ্ছে। কুমিল্লার মেঘনায় রিসোর্ট ও মাছের খামার, নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবাসন প্রকল্প সহ প্রায় ৩৫০০ বিঘা জমির মালিক এই পুলিশ কর্মকর্তা। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনা তদন্ত শুরু করেছেন প্রশাসন গঠিত তদন্ত কমিটি। সোমবার সকালে দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত রাঙামাটির বনরূপা বাজার, বনরূপা মসজিদ, মৈত্রী বিহার পরিদর্শনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেছে তদন্ত কমিটি। কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরির নেতৃত্বে এ সময় রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী, ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। পরে তারা রাঙামাটি সদর উপজেলা পরিষদ কার্যালয়ে পাহাড়ি ও বাঙালি নেতৃবৃন্দ এবং বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেন। সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করার আহ্বান জানিয়ে কমিটির সদস্যরা জানান, আগামী 14 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। দেশের খবর এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নোয়াখালীতে যুবলীগ নেতা আব্দুস শহীদকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যার পর গণপিটুনিতে নিহত হয়েছেন বলে প্রচার করা হয়। তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওঠে সমালোচনার ঝড়। হত্যাকাণ্ডের 2 দিন পরও গ্রেপ্তার হয়নি ঘাতকরা। নোয়াখালী প্রতিনিধি ফাইজুল ইসলাম জাহানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও চিত্র। 1 মিনিট 8 সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায় রশি দিয়ে হাত বেঁধে কয়েকজন মিলে এক যুবককে বেধড়ক পেটাচ্ছে। পরে জানা যায় ভুক্তভোগী যুবকের নাম মোহাম্মদ আব্দুস শহীদ। তিনি উপজেলার চরমটুয়া গ্রামের মমিনুল্লাহ মুন্সির ছেলে। পূর্বশত্রুতার জের ধরে নোয়াখালী সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস শহীদকে পিটিয়ে গুরুতর আহত করা হলেও ঘটনা ধামাচাপা দিতে প্রচার করা হয় গণপিটুনি বলে। আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করে শহীদকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেদিন শহীদসহ 4 জন মারধরের শিকার হন। অন্য 3 জন হলেন মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ জাবেদ ও মোহাম্মদ রিয়াদ হোসেন। আমার হাতের মধ্যে ফিরতে আছে, এরপরে ফেলাস ভাই আমার নোকটা ঘুরে দিব, আমার ইচ্ছা মতো মারছে। কয়েকটা লোক পয়সার চেয়ারম্যানের সাথে থেকে আমাদেরকে কি অবস্থা করতে দেখেন। আমার ভাই মারা গেছে। অভিযোগের তীর স্থানীয় ইউপি চেয়ারম্যান ফয়সাল বাড়ি চৌধুরী এবং তার অনুসারীদের দিকে। আমি জানার পরে আমার প্রত্যেকটা ওয়ার্ডের আমি গ্রাম পুলিশকে ফোন দিছি যে তোমরা পরিষদে আসো, ওইখানে যেন অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে তৎক্ষণাৎ ওইখানে যাই এটাকে করতে হবে। আমি যাওয়ার আগে কি করছে সেটা আমি জানি না। আমি যাওয়ার পরে একটা লোক শহীদের গায়ে হাত দিতে পারে নাই বা কারো গায়ে হাত দেয়নি। চাঞ্চল্যকর ঘটনায় অস্ত্র আইনে ও গণপিটুনির 2টি মামলা হয়েছে। এখনো গ্রেপ্তার হয়নি কেউ। একটি অস্ত্র আইনে মামলা হয়েছে আর একটি গণপিটুনির মামলা হয়েছে। তো আমাদের মামলা তদন্ত সাপেক্ষে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে শীঘ্রই। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে এক নজরে শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ়প্রত্যয়ী প্রধান উপদেষ্টা। সাইবার নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার হচ্ছে, মুক্তি পাচ্ছেন গ্রেপ্তার ব্যক্তিরা। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে ইউনিয়ন পরিষদে ঢুকে চেয়ারম্যানকে গুলি করে হত্যা। চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন, 2 জনের মৃতদেহ উদ্ধার। সুনামগঞ্জে অতিরিক্ত ডিআইজির কয়েকশো বিঘা জমি।
এই ছিল দেশের খবরের সবশেষ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।